আসসালামু আলাইকুম প্রিয় শহরবাসী, প্রিয় বাংলাদেশের মানুষ এবং প্রিয় ব্লগার, মোটো ব্লগার এবং প্রিয় অডিয়েন্স, আপনাদের সবাইকে জানাই আজকের ব্লগে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে গাড়ির লাইন। এই লাইনটা কিন্তু যেমন তেমন লাইন না। এই লাইন আজকাল দেশের মধ্যে একেবারে চিরচেনা লাইন, যেটা তেলের কিংবা গ্যাসের কিংবা এলপিজির লাইন। এটা দীর্ঘ লাইনের সারি। পাম্পটা কিন্তু রাস্তার উল্টা পাশে, ওই যে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার এই লাইনটা কালশির যে ইসিবির যে পাম্পটা আছে, এই লাইনটাও রাস্তার ওই পাশে হয়ে ডাবল করে হওয়ার পরও আবার এই পাশে পর্যন্ত চলে এসেছে লাইনটা, মানে এতটা দীর্ঘ লাইন। আপনি দেখেন মানুষ তেলের জন্য কতটা কষ্ট করছে। মানে মানুষের এই বর্তমান জমানায় বাংলাদেশ কেন, পৃথিবীর ম্যাক্সিমাম মানুষই এখন মানে ভাইকেল নির্ভর হয়ে গেছে, যাদের যেটাকে বলা হয় মানে পরিবহন নির্ভর হয়ে গেছে পৃথিবীর মানুষগুলো। সেই পৃথিবীতে যদি এখন তেলের সংকট দেখা দেয়, গ্যাসের সংকট দেখা দেয়, সেখানে মানুষ কতটা না বিপাকে নিরুপায় হয়ে পড়ে। তো এতটা নিরুপায় হয়েই কিন্তু এখন রাস্তাঘাটের মানে সহজ কথা হলো প্রচুর জ্যাম লেগে থাকে এই সমস্ত কারণে। তাই এর সমাধানের জন্য আমি ভেবেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তেলের দাম নির্ধারণ করা হয়েছে পুনরায়। এভারেজে 17% অকটেন 140 টাকা, কেরোসিন প্রত্যেকটা মানে ধার্য পণ্যের আপনার যেটা বলা হয় মানে রিপেয়ারিং তেলের যে দাম নির্ধারণ করা হয়েছে। আমি ভাবলাম যাক, অবশেষে সিন্ডিকেটদের মুখে জবাব দিল সরকার, দাম না বাড়িয়ে পারলো না। হ্যাঁ, যেটা ভেবে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, কারণ আমিও গতকালকে আমার টাঙ্কি ফুল দেখছেন আপনারা। আমি অনেক কষ্ট করে আমার টাঙ্কি আমি ফুল করেছি 2 বারে। হ্যাঁ, যেহেতু আমি সেলসে চাকরি করি, তেল লাগেই আমার। হ্যাঁ, আমি আবার অনেকে আছে ঘন ঘন পাম্পে যে তেল বা ভরে তেল বিক্রি করে, এটা খুবই খারাপ কাজ। এটা আমি অনেক কষ্ট করার পরে নিলাম, তারপরে আবার বাহির থেকে আরো 10 লিটার নিলাম। সেটা অলমোস্ট 200 টাকা লিটারে নিয়েছিলাম আর কি। যেহেতু তেল লাগে, তেল নিতেই হবে আমাকে। তো সেই সুবাদে আর কি নিয়ে আমি বাসায় গেলাম। ভাবলাম অন্তত পক্ষে 1 মাস, 1 মাসের ধরেন 10-15 দিন হোক, যেই কয় দিনই যায়, 10-15 দিন অন্তত পক্ষে এই দীর্ঘ সারি লাইনে দাঁড়াতে হবে না। এর মধ্যে হয়তো ঠিক হয়ে যেতে পারে। এই সমাধানের জন্য আমি তেল একটু বেশি দাম দিয়ে নিলাম। তো তারপরে দেখলাম তেলের দাম নির্ধারণ করা হলো, বাড়লো। ভাবলাম যাই হোক, লিস্ট তেলের দাম বেড়ে বেড়ে যাওয়ার পরও যেন পাম্প মালিকরা ঠিক মতন তেল সাপ্লাই করতে পারেন। আমি আসলে আমার বুঝ হয় না, আমি বুঝতেছি না, মানে বাংলাদেশের উৎপাদিত তেল অনেক জায়গায় নাকি তেল মানে কোম্পানির গুলো তেল উপর দিয়ে পড়তেছে, কিন্তু নেওয়ার মতন মানে কোনো কোম্পানি, সরকার তাদের কাছ থেকে নিচ্ছে না। প্লাস হচ্ছে তেল যে শোধনাগার রাখার যে জায়গাটা চিটাগাঙে যেটা করা হয়েছে কক্সবাজারে 10,000 কোটি টাকার ব্যয়ে, সেইখানেও কার্যক্রম চালু হয়নি। একটা জাহাজ খালি করতে যেখানে নর্মালি 15 দিন 20 দিন লেগে যায়, সেইখানে সেটা যদি অটোমেটিক করে, ওইটা যদি চালু করে 48 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে যায়, কম খরচও, টাকাও বেঁচে যায় এবং পরিবহনও ভেরি ফাস্ট, দ্রুত দেওয়া যায়, ডিস্ট্রিবিউট করতে পারে। তো সেটাও এতদিন হয়ে গেল চালু করতে পারেনি। এর মধ্যে মানুষের ভোগান্তির পরে ভোগান্তি। তা আসলে সরকারকে মানে ইচ্ছা করেই কি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, নাকি চ্যালেঞ্জে ফেলে দেওয়া হচ্ছে? আপনারা কমেন্টস করে জানাবেন। তা আমরা সাধারণ মানুষরা চাই এই যন্ত্রণা থেকে মুক্তি, এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। কারণ সকালে জ্যাম, দুপুরে জ্যাম, রাতে জ্যাম, তারপরে পাম্পের লাইন, এটা আমাদের জন্য একবারে গত 1 মাসে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। একটা আতঙ্ক কাজ করে, তেল যদি একবারই না পাই তাহলে হবেটা কি? হ্যাঁ, আর নর্মালি যারা বাইকার, তাদের জন্য আসলে বাইক ছাড়া চলাটা অনেক কঠিন, অনেক কঠিন, অনেক ক্রিটিক্যাল। আর এছাড়াও মানে যারা নর্মালি পরিবহনে যাতায়াত করে, তাদের জন্য এখন কষ্টসাধ্য হয়ে গেছে, কারণ পরিবহন ভাড়া আর আগের মতো নেই। সিএনজি ভাড়া, তারপরে বাস ভাড়া, সবকিছু, যারা পাঠাও উবার রাইড করে, সেইখানেও আগের মতন
ফেয়ার প্রাইস নাই। কারণ ওই যে মানে তেলের দাম আজকে থেকে কার্যকর হয়েছে, কিন্তু যারা এই দীর্ঘ লাইনে পড়ে সারা দিন ডিউটি করতে পারতো না, কাজ করতে পারতো না, তারা এত কষ্টের পরে যখন তাদের আহ গাড়িতে যখন সামান্য পরিমাণ তেল পায়, গ্যাস পায়, তো এটা দিয়ে তাকে তো যেই কয়টা যাত্রী যাতায়াত করবে তার কাছ থেকে তো বেশি নিতে হবে, ভোক্তার উপরে তো গিয়ে পড়বে। শেষমেশ যেই কস্টিংটা হবে সেটা ভোক্তার উপরেই গিয়ে পড়বে। এই যে দেখেন এই জায়গাটার মধ্যে এতটা জ্যাম, আমি সামনে যাচ্ছি, এখন ইসিবি চত্বরটা পার হয়ে গেছি, দেখেন মানে মানুষগুলো ইচ্ছা করে আর কি জ্যাম লাগায় রাখে, ইচ্ছা করে, মানে যতটুকু না পারে অতটুকু এটা করবেই, মানে যেটা তার প্রয়োজন না সেটা সে করবে, এতটা আহ, আহ, মানুষগুলো নির্বোধ। দেখেন সামনে, আমি যদি ভুল না করি গতকালকে আমি যখন এটা কষ্ট করে ইসিবি চত্বর পার হইছি, এই যে যে এমইএস এর যে ক্যান্টনমেন্টের যে ফ্লাইওভারটা পুরো খালি ছিল একদম, মানে একটানে পার হয়ে গেছি আমি এমইএস। তা আসলে আপনারাও দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি খালি থাকে দেখবেন। আসলে এই যে ধীরগতিতে মানুষ একদিক দিয়ে তেলের জন্য লড়াই করছে, যে মানে লাইন দিয়ে রাখছে, আর মাঝখান দিয়া কিছু গাড়িগুলো মানে যাত্রী উঠানোর জন্য এতটা রাস্তার মধ্যে জ্যাম লাগাই দেয়, এটা মানুষের জন্য আরেকটা ভোগান্তিতে আইসা দাঁড়ায়। আর এরপরে তো দেখা গেল সবকিছু তো সরকারকে দোষারোপ করে লাভ নাই। বাংলাদেশে এখন বর্তমানে টেম্পারেচারটা অনেক হাই, গরমের প্রথমেই এত হাই টেম্পার। গতকাল রাতে মানে ঘুমাইতেও কষ্ট হয়েছে, এত গরম লাগছে, পানি শূন্যতা, ডিহাইড্রেশন, অটোমেটিক ঘরের ভিতরে থেকে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রস্রাবের জ্বালা পোড়া পর্যন্ত বেড়ে যাচ্ছে। আমার মতন মানুষের যদি এরকম হয়, যারা বৃদ্ধ মানুষ, যারা শিশু, তাদের কি অবস্থাটা। তো এই হলো আজকের পরিস্থিতি, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম মানে ফ্লাইওভার পুরা ফাঁকা, পুরা ফাঁকা, নর্মালি অন্যান্য দিনের চাইতো অনেক ফাঁকা। তো আমি আজকের ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আপনারা নিজেরাই একটা সমাধান আহ বের করবেন, কমেন্টসে জানাবেন কি করলে আসলে দেশের পরিস্থিতি সহজেই সমাধান হয়ে যেতে পারে, মানুষ দুর্ভোগান্তি থেকে বেঁচে যেতে পারে। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আরো বিচক্ষণতার সাথে দেশ পরিচালনা করতে হবে, আপনাকে আরো সুন্দরভাবে ডিসিশন নিতে হবে। আপনার দলের যে ব্যক্তিগুলো আছে, এমপি মন্ত্রীগুলো আছে, তাদেরকে আরো সাবধানতার সাথে কথা বলতে হবে, আপনাকেও সাবধানতার সাথে কথা বলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না মানুষ এটা নিয়ে আপনাকে ট্রল করবে, মানুষ আপনার কাজকে নিয়ে ট্রল করবে, মানুষ আপনার ডিসিশনকে নিয়ে ধিক্কার জানাবে, মানুষ আপনার ডিসিশনের পরে আপনাকে স্বৈর শাসকের মতোই বলবে, এই কাজ স্বৈর শাসকও করতোই, একই কাজ করছে। আপনি এটার পরিবর্তন আনেন, আপনি এটার পরিবর্তন করান। আপনাকে মানুষ বা আপনাকে এত সুন্দর একটা জায়গায়, এত বড় একটি জায়গায় বসিয়েছে পরিবর্তনের জন্য, পরিবর্তনের আশায় মানুষ এই কাজ করেছে, আপনাকে এই আসন দিয়েছে। যদি আপনি এখানে আপনার দলকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে চান, পরবর্তীতে আপনার দলকে অন্য কাউকে নেতৃত্ব দেন, আর যাকেই দেন, যদি দলকে ক্ষমতায় দেখতে চান, তাহলে আপনাকে অনেক ক্লিয়ারলি ডিসিশন নিতে হবে, ক্লিয়ারলি কাজ করতে হবে। হাইড কাজ করে কোনোদিন আপনি ভালো হতে পারবেন না। হয়তো ক্ষমতা ধরে রাখতে পারবেন, ক্ষমতা ধরে রাখার চেষ্টা করতে পারবেন, কিন্তু হিডেন কাজ করে মানুষের মন জয় করতে পারবেন না। মানুষ ফুলে ফেপে স্বৈরশাসককে যেমন নামিয়েছে, তেমন কি যে কোনো কাউকে মানুষ নামাতে পারবে। কারণ প্রয়াত বেগম খালেদা জিয়া বলতো, জনগণই ক্ষমতার মূল উৎস। তাই জনগণের কাছেই আপনাকে বারবার মতামতের জন্য যেতে হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।